নমস্কার বন্ধুগণ, আজকে রবিবারের মক টেস্টের 15 নম্বর পর্বের এই ক্লাসটিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকের এই ক্লাসটিতে আমরা কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব এবং সেই প্রশ্নগুলো থেকে প্রচুর এক্সট্রা ইনফরমেশনও আমরা আলোচনা করব। তো ভীষণ ইম্পর্টেন্ট একটি ক্লাস, অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। তো দেখো, এখানে আজকের প্রথম প্রশ্ন রয়েছে, নিম্নের কোন জাতীয় উদ্যানটি বা ন্যাশনাল পার্কটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে সুন্দরবন ন্যাশনাল পার্ক, যেটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, সেই সুন্দরবন ন্যাশনাল পার্ক হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। এবার আমরা আরও কয়েকটা ন্যাশনাল পার্কের নাম জানবো যেগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। যেমন দেখো, হিমাচল প্রদেশের হচ্ছে গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান, এছাড়াও হচ্ছে আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, এটাও হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। এছাড়াও কেওলাদেও জাতীয় উদ্যান, যেটা রাজস্থানে রয়েছে, এছাড়াও সিকিমের খংচেন্দোজঙ্গা জাতীয় উদ্যান, এগুলো সবই কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। এছাড়াও রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন ন্যাশনাল পার্ক। এর পরের প্রশ্ন দেখো কি রয়েছে, পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথা পর্যন্ত প্রথম রেলপথ চালু করা হয়েছিল? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথা পর্যন্ত প্রথম রেলপথ চলেছিল বা রেল ব্যবস্থা চালু হয়েছিল? তো দেখো, পশ্চিমবঙ্গের হাওড়া থেকে হুগলি পর্যন্ত। ঠিক আছে, এখান থেকে এক্সট্রা ইনফরমেশন আমরা কি রয়েছে দেখবো। তো দেখো, এখানে 1854 সালের 15ই আগস্ট পশ্চিমবঙ্গের হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেলপথ চালু হয়েছিল। এটা পশ্চিমবঙ্গের। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসে যে ভারতের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়েছিল? তো মনে রাখবে, ভারতের বম্বে থেকে থানে পর্যন্ত 1853 সালের 16ই এপ্রিল প্রথম রেলপথ চালু হয়েছিল। এটা ইম্পর্টেন্ট, ভারতেরটাও ইম্পর্টেন্ট এবং আমাদের পশ্চিমবঙ্গেরটাও ইম্পর্টেন্ট, দুটোই তোমাদের মনে রাখতে হবে পরীক্ষার জন্য। পরের প্রশ্ন দেখো, এখানে রয়েছে, শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর ওপর নির্মিত? শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা কাবেরী নদীর উপর নির্মিত। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা কাবেরী নদীর ওপর কর্ণাটক রাজ্যে অবস্থিত, এটা ইম্পর্টেন্ট। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেটা দেখব। যেমন হচ্ছে হীরাকুন্ড জলবিদ্যুৎ কেন্দ্র, এটা মহানদীর ওপর ওড়িশা রাজ্যে রয়েছে। নাগার্জুন সাগর জলবিদ্যুৎ কেন্দ্র, এটা কৃষ্ণা নদীর ওপর অন্ধ্রপ্রদেশ রাজ্যে রয়েছে। সর্দার সরোবর জলবিদ্যুৎ কেন্দ্র, এটা নর্মদা নদীর ওপর রয়েছে গুজরাটে। এবং মনে রাখবে, সরাবতী জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সরাবতী নদীর ওপর নির্মিত, কর্ণাটক রাজ্যে। এগুলো ছিল আরো কয়েকটা গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্র যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এর পরের প্রশ্ন দেখো, নিম্নের কোন শহরটিকে ভারতের হীরের শহর বা ডায়মন্ড সিটি বলা হয়? তো মনে রাখবে, ডায়মন্ড সিটি বা হীরের শহর বলা হয় সুরাটকে। সুরাট শহরটি গুজরাট রাজ্যে অবস্থিত। গুজরাটের একটি রাজ্য হচ্ছে সুরাট, যাকে ডায়মন্ড সিটি বা হীরের শহর বলা হয়। পরের প্রশ্ন দেখো, ছত্তিশগড় রাজ্যের ভিলাই কোন শিল্পের জন্য বিখ্যাত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো ছত্তিশগড় রাজ্যের ভিলাই হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। অপশন বি তে রয়েছে লৌহ ইস্পাত শিল্প, এর জন্য বিখ্যাত হচ্ছে ছত্তিশগড় রাজ্যের ভিলাই। পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, টোডা উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? টোডা উপজাতি দেখতে পাওয়া যায় নীলগিরি পর্বতে। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। এটা বারবার পরীক্ষায় এসেছে, ভীষণ ইম্পর্টেন্ট। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। এরপরে কি প্রশ্ন রয়েছে দেখো, মেগাস্থিনিস ছিলেন কি কি? অপশন দেখো রয়েছে, চন্দ্রগুপ্ত মৌর্যের সভাকবি, সেলুকাসের দূত, চীনা পর্যটক, নাকি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। তো অ্যাকচুয়ালি মেগাস্থিনিস এখানে উত্তর হয়ে যাবে সেলুকাসের দূত। তিনি ছিলেন সেলুকাসের দূত। আচ্ছা, এখান থেকে তোমরা মনে রাখবে, মেগাস্থিনিস ছিলেন একজন গ্রিক দূত। ঠিক আছে, তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে ভারতে এসেছিলেন। এটা ইম্পর্টেন্ট। কার সময়কালে মেগাস্থিনিস ভারতে আসেন? মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে ভারতে এসেছিলেন। আচ্ছা, কোন পর্যটক কার আমলে ভারতে আসেন, এটার একটা বিস্তারিত ক্লাস আমি করিয়েছি। তো যারা যারা এখনো ক্লাসটা অ্যাটেন্ড করনি, অবশ্যই অ্যাটেন্ড করে নেবে। এবং মেগাস্থিনিসের রচিত একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে ইন্ডিকা, যে গ্রন্থটিতে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সম্পর্কে বিস্তৃত বর্ণনা দিয়েছে গ্রন্থটিতে, যেটি রচয়িতা হচ্ছেন মেগাস্থিনিস। পরের প্রশ্ন দেখো, নিম্নের কে সেনিয়া বা শ্রেণিক নামে পরিচিত ছিলেন? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো শ্রেণিক বা সেনিয়া নামে পরিচিত ছিলেন বিম্বিসার। অপশন এ তে রয়েছে। আচ্ছা, এখানে বাকি যে অপশনগুলো রয়েছে এগুলো আমি তোমাদের একটু বলে দিই। বিন্দুসারের উপাধি ছিল অমিত্রাঘাত, এটা আমরা পড়েছি। অমিত্রাঘাত উপাধি কার ছিল? বিন্দুসার। ইম্পর্টেন্ট, মনে রাখবে। অজাতশত্রুর উপাধি মনে রাখবে কুনিক, এবং অশোকের উপাধি ছিল প্রিয়দর্শী। এই তিনটেই কিন্তু এখানে অপশনে রয়েছে, তাই আমি বলে দিলাম। বাকি এক্সট্রা আরো অনেক রয়েছে যেগুলোর বিস্তারিত ক্লাস কিন্তু করানো হবে, সেখানে সমস্ত কিছু আমরা আলোচনা করব। চলো, পরের প্রশ্ন দেখো, শুঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। শুঙ্গ বংশের শেষ রাজা ছিলেন দেবভূতি। আমি কিছুদিন আগেই ক্লাস করিয়েছি বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ সম্রাট এবং শেষ সম্রাট কে ছিলেন। তো ওই ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, একবার ক্লাসটা অ্যাটেন্ড করবে। সেখানে যদি ওই ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করো, সমস্ত যে রাজবংশ ছিল তার শেষ রাজা কে ছিলেন, প্রতিষ্ঠাতা কে ছিলেন, শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন, এ ধরনের সমস্ত তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ক্লাসটিতে। তাহলে শুঙ্গ বংশের শেষ রাজা ছিলেন দেবভূতি। ক্লিয়ার? তো এখানে আমরা আরো কয়েকটা ইম্পর্টেন্ট রয়েছে যেগুলো জানবো।
যেমন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ, দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক। এগুলো ইম্পর্টেন্ট, এখানে আমি দিয়েছি, বাকি ওই ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেখানে তোমরা ক্লাসটা একবার অ্যাটেন্ড করে নেবে। এর পরের প্রশ্ন কি রয়েছে দেখো, তুঘলকাবাদ শহর কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তুঘলকাবাদ এই শহরটি প্রতিষ্ঠা করেছিলেন গিয়াসউদ্দিন তুঘলক। অপশন বি তে রয়েছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন, আর্যরা ভারতে কোথায় প্রথম স্থায়ী বসতি স্থাপন করেছিল? তো আর্যরা প্রথম হচ্ছে তাদের স্থায়ী বসতি স্থাপন করেছিল পাঞ্জাবে। আচ্ছা, এখান থেকে মনে রাখবে পাঞ্জাবের সপ্ত সিন্ধু প্রদেশে আর্যরা প্রথম ভারতে তাদের স্থায়ী বসতি স্থাপন করেছিল। এবার তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল, তাহলে সঠিক উত্তর হবে মধ্য এশিয়া। মধ্য এশিয়ায় ছিল আর্যদের আদি বাসস্থান। এবং মনে রাখবে আর্যরা ভারতে এসেছিল হিন্দুকুশ পর্বতমালা দিয়ে। এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে কোন পর্বতমালা দিয়ে আর্যরা ভারতে প্রবেশ করেছিল, হিন্দুকুশ পর্বতমালা দিয়ে। তাহলে পাঞ্জাবের সপ্ত সিন্ধু প্রদেশে আর্যরা প্রথম স্থায়ী বসতি স্থাপন করে। এর পরের প্রশ্ন দেখো, গোপালের মৃত্যুর পর সিংহাসনে কে বসেছিলেন? তো গোপালের মৃত্যুর পর সিংহাসনে বসেছিলেন ধর্মপাল, এবং আমরা জানি গোপাল যিনি ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন দেখো, ওহম মিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? তো ওহম মিটার যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক রোধ পরিমাপ করা হয়। অপশন বি তে রয়েছে। আচ্ছা, আরও কয়েকটি যন্ত্র রয়েছে যেগুলোর ব্যবহার মনে রাখবে এবং আমরা এগুলো পড়েছি। যেমন ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে দুধের ঘনত্ব মাপা হয়, এটা পরীক্ষায় আসে। ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয়। সিসমোগ্রাফের সাহায্যে হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ওহম মিটার তো এখানে রয়েছে, বৈদ্যুতিক রোধ। এছাড়াও হচ্ছে অডোমিটারটা ইম্পর্টেন্ট, অডোমিটারে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব মাপা হয়। আচ্ছা, অ্যামিটার বলে একটা যন্ত্র রয়েছে যেটাতে হচ্ছে বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করা হয়। তো এগুলো পরীক্ষায় এসেছে বারবার, তো এগুলো ইম্পর্টেন্ট, আমি বলে দিলাম, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এরপরে দেখো, হাইড্রার গমন অঙ্গের নাম কি? হাইড্রার গমন অঙ্গের নাম হলো কোর্সিকা। এটা ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন পরীক্ষায় আসে, হাইড্রার গমন পদ্ধতিকে কি বলা হয়? তো হাইড্রার গমন পদ্ধতিকে বলা হয় লুপিং ও সমারসল্টিং, ঠিক আছে। লুপিং ও সমারসল্টিং এই দুটি হচ্ছে হাইড্রার গমন পদ্ধতি, এবং হাইড্রার গমন অঙ্গের নাম হচ্ছে কোর্সিকা। আচ্ছা, এখানে বাকি যেগুলো অপশনে রয়েছে এগুলো একটু দেখে নাও। এখানে রয়েছে ক্ষণপথ। ক্ষণপথ হচ্ছে এমিবার গমন অঙ্গ। সিটি বা সিটা যেটাকে বলা হয়, এটা হচ্ছে কেঁচোর গমন অঙ্গ। এরপরে দেখো এখানে অপশন ডি তে রয়েছে ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা হচ্ছে ইউগ্লিনার গমন অঙ্গের নাম। তো এটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই মনে রাখবে। ক্ষণপথ, সিটা, কোর্সিকা, ফ্ল্যাজেলা এগুলো কোন কোন প্রাণীর গমন অঙ্গের নাম। পরের প্রশ্ন এখানে রয়েছে, রাজ্যসভার চেয়ারম্যান হলেন, মানে নিম্নোক্ত কে রাজ্যসভার চেয়ারম্যান? তো রাজ্যসভার চেয়ারম্যান হলেন আমাদের ভারতের রাষ্ট্রপতি। এটা ইম্পর্টেন্ট, অপশন বি তে রয়েছে আমাদের ভারতের রাষ্ট্রপতি, তিনি হলেন রাজ্যসভার চেয়ারম্যান। পরের প্রশ্ন দেখো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়। এই বিলটি লোকসভায় কত সালে পাস হয়েছিল? সালটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এটা পাস হয়েছিল 1988 সালে, ঠিক আছে। এই বিলটা পাস হয় 1988 সালে। সালটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবং এখান থেকে কিছু এক্সট্রা ইনফরমেশন রয়েছে যেগুলো আমরা দেখবো। এটা সংবিধানের 61তম সংশোধনের মাধ্যমে এই যে ন্যূনতম ভোটদানের বয়স যেটা 21 বছর সেটা কমিয়ে 18 বছর করা হয়। তাহলে কততম সংবিধান সংশোধনীতে করা হয় এটাও পরীক্ষায় আসতে পারে। 61তম সংবিধান সংশোধনীতে, এবং সালটা হচ্ছে 1988 সাল। পরের প্রশ্ন দেখো, এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া কে অনুমোদন করেছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে জাতীয় উন্নয়ন পরিষদ। জাতীয় উন্নয়ন পরিষদ পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া অনুমোদন করেন। পরের প্রশ্ন দেখো, ভারতীয় অর্থনীতি কোন প্রকৃতির? তো ভারতীয় অর্থনীতি হচ্ছে মিশ্র প্রকৃতির, ঠিক আছে, বা মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি আমরা যেটাকে বলে থাকি, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইকোনমি, ঠিক আছে। ভারতীয় অর্থনীতি মিশ্র প্রকৃতির অর্থনীতি। পরের প্রশ্ন দেখো, নিম্নের কোনটি ইনপুট ডিভাইস? তো এখানে অপশনগুলো দেখে নাও, স্ক্যানার, মাউস, কিবোর্ড না উপরের সবগুলি? এখানে দেখো স্ক্যানারও একটা ইনপুট ডিভাইস, মাউস রয়েছে, মাউসও একটা ইনপুট ডিভাইস, এছাড়াও কিবোর্ড রয়েছে, কিবোর্ডও একটা ইনপুট ডিভাইস। তাহলে এর উত্তর হয়ে যাবে যে উপরের সবকটি ইনপুট ডিভাইস, ঠিক আছে। স্ক্যানার, মাউস, কিবোর্ড সবগুলোই। পরের প্রশ্ন দেখো, এখানে রয়েছে 1 নিবল সমান কত বিট? এগুলো হচ্ছে কম্পিউটার অ্যান্ড টেকনোলজির প্রশ্ন। তো প্রত্যেক পরীক্ষায় কম্পিউটার অ্যান্ড টেকনোলজি থেকে একটা বা দুটো প্রশ্ন থাকে, তো এগুলো কিন্তু আমাদের ভালো করে তৈরি করতে হবে। তাহলে 1 নিবল সমান কত বিট? এর উত্তর হয়ে যাবে 4 বিট। অপশন সি তে দেখো রয়েছে 4 বিট, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ যেগুলো মনে রাখবে, 1 বাইট ইকুয়াল টু 8 বিট, এবং 1 কিলোবাইট ইকুয়াল টু 1024 বাইট। এটাও ইম্পর্টেন্ট যে 1 কিলোবাইট ইকুয়াল কত বাইট? তো উত্তর হয়ে যাবে 1024 বাইট, এবং হচ্ছে 1 বাইট ইকুয়াল টু 8 বিট। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য প্রত্যেকটা মনে রাখবে।
তো এটি ছিল আজকে রবিবার মক টেস্টের ক্লাস। আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক করো। চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং আমাদের প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে, এবং সেখানে ডেলি কুইজ প্রোভাইড করা হয়, যে কুইজগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকে সেই কুইজগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে। এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও।